এভরিওয়ান আসসালামু আলাইকুম। এখন কিন্তু আপনি ঘরে বসেই ই-পাসপোর্ট তৈরি করে নিতে পারবেন। বর্তমানে কিন্তু ই-পাসপোর্ট তৈরি করার জন্য নতুন একটা নিয়ম এসেছে। তো আপনি কিভাবে নতুন নিয়মে ই-পাসপোর্টের জন্য আবেদন করবেন, ই-পাসপোর্ট করতে কি কাগজপত্র লাগে, কিভাবে বায়োমেট্রিক করবেন, কিভাবে পুলিশ ভেরিফিকেশন করবেন এবং কিভাবে আপনি পেমেন্ট করবেন মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে বিকাশ, নগদ, রাজবাংলা অথবা আপনি ব্যাংকে গিয়ে কিভাবে পেমেন্ট করবেন। আজকের ভিডিওতে আপনাকে হাতে কলমে দেখিয়ে দিব আবেদন থেকে শুরু করে পাসপোর্ট হাতে পাওয়া পর্যন্ত আপনার কি করতে হবে, কি কাগজ লাগে, সম্পূর্ণ প্রসেসটি। তো মূল ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আপনি কিন্তু ই-পাসপোর্ট আপনি মোবাইল দিয়ে আবেদন করতে পারেন। তো পাসপোর্টের মতো একটা সেনসিটিভ জিনিস আপনি কিন্তু ল্যাপটপ অথবা ডেস্কটপে আবেদন করাটাই বেটার। যদি আপনার না থাকে তাহলে কারো থেকে হাওলাত নিয়ে নিতে পারেন। তো আমি আপনাদের মোবাইল দিয়ে দেখাচ্ছি। তার জন্য আপনারা চলে যাবেন গুগল অথবা ক্রোম ব্রাউজারে। তো আমার সাজেস্ট থাকবে আপনারা চলে যাবেন ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আপনারা সার্চ বারে লিখবেন ই-পাসপোর্ট। ই-পাসপোর্ট লিখে সার্চ করার পরে আপনাদের সামনে এই সাইটটুকু চলে আসবে। আপনারা এখানে ক্লিক করে দিবেন। আমি আপনাদের সুবিধার জন্য লিঙ্কটুকু ডেসক্রিপশনও দিয়ে রাখবো। তো আপনার সামনে এরকম একটা সাইট শো করবে। তো আপনাদের সুবিধার জন্য আপনারা থ্রি ডট মেনুতে ক্লিক করে দেবেন। করার পর আপনারা ডেস্কটপ সেট করে নেবেন, তাহলে কিন্তু ল্যাপটপ বা কম্পিউটার মোড হয়ে যাবে। তো উপরে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অনলাইন ফর ই পাসপোর্ট। তো আপনারা এখানে ক্লিক করে দিবেন। করার পরে আপনাদের সামনে এরকম একটা অপশন শো করবে চেক এবিলিটি ফর ই পাসপোর্ট ইউর রিলিজিয়ন। তো দেওয়া আছে আর ইউ অ্যাপ্লাইং ফ্রম বাংলাদেশ। তো আপনি যদি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করেন তাহলে ইয়েস দিয়ে দিবেন, আর যদি আপনি অন্য কোনো দেশ থেকে অ্যাপ্লাই করেন তাহলে আপনারা নো দিয়ে আপনারা ওই দেশটা এবং কি মিশনারিটা সিলেক্ট করে দিবেন। তো আমি যেহেতু বাংলাদেশ থেকে আবেদন করতেছি তার জন্য ইয়েস দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আপনারা এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দিবেন। তো এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। আপনারা এই জায়গায় আপনারা এই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন আপনি বর্তমানে যে জায়গায় রয়েছেন, অথবা আপনি যে অফিস থেকে আপনি পাসপোর্ট নিতে চাচ্ছেন এবং কি ফিঙ্গারপ্রিন্ট কাগজপত্র জমা দিতে চাচ্ছেন, আপনি ওই জেলাটা সিলেক্ট করে দিবেন। তাহলে কিন্তু আপনি ওই জেলার আঞ্চলিক অফিসে গিয়ে কিন্তু আপনি ফিঙ্গার দেওয়া, কাগজপত্র জমা দেওয়া এবং কি পরবর্তীতে গিয়েও কিন্তু আপনার পাসপোর্ট ওই অফিস থেকে আনতে হবে। তো তার জন্য কিন্তু আপনারা যে অফিসে পাসপোর্টের কাগজপত্র জমা দিতে চান তার জন্য ওই জেলাটা কিন্তু এখানে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পরে আপনি যেই থানায় বসবাস করেন ওই থানাটা সিলেক্ট করে দিবেন। তো আমি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর আমি কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে কিন্তু একটা ইমেল অ্যাড্রেস চাচ্ছে। তো এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, আপনারা কিন্তু এই ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। পরবর্তীতে আপনি সকল কিন্তু যত কাগজপত্র রয়েছে ইমেল অ্যাড্রেসে চলে যাবে। তো আমি ইমেল অ্যাড্রেসটা বসিয়ে চেক পোস্টে ক্লিক করে দিচ্ছি। করার পরে আমি কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি। কন্টিনিউতে ক্লিক করার পরে কিন্তু এখানে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো বলতেছে একটা পাসওয়ার্ড দেওয়ার জন্য। তো আপনারা এরকম একটা পাসওয়ার্ড দিবেন যেটা বিভিন্ন একটু হার্ড টাইপের হয়। এখানে দেখা যায় ক্যাপিটাল লেটার, স্মল লেটার, বিশেষ চিহ্ন। আমি এক্সাম্পল হিসেবে একটা পাসওয়ার্ড দেখাচ্ছি। আপনারা এরকম একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনারা কনফার্ম করার জন্য আবার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফরমেশন, ফুল নেম। তো এটা কিছুই করা যাচ্ছে না, কেন করা যাচ্ছে না আমি আপনাদেরকে দেখাচ্ছি। তারপরে দেওয়া আছে গিভেন নেম অপশনাল, তারপরে দেওয়া আছে সার নেম। তো আপনারা কি করবেন, গিভেন নেমের জায়গায় আপনার নামের প্রথম অংশটুকু দিয়ে দিবেন। তো আমি আমার নামের প্রথম অংশটুকু দিয়েছি। অবশ্যই এটা কিন্তু আপনার এনআইডি অথবা জন্ম নিবন্ধন অনুসারে কিন্তু পূরণ করতে হবে। এবং কি সার নেমের জায়গায় আপনার নামের শেষের অংশটুকু এখানে লিখে দিবেন। যদি আপনার নাম মোহাম্মদ রুবেল হোসেন হয় তাহলে আপনার প্রথমে কি করবেন, মোহাম্মদ রুবেল গিভেন নেমে দিয়ে দিবেন এবং কি সার নেমে হোসেন দিয়ে দিবেন। যদি আপনার নামটুকু শুধু মোহাম্মদ রুবেল হয় তাহলে কিন্তু গিভেন নেমে কিচ্ছু দিবেন না, সার নেমে গিয়ে আপনারা মোহাম্মদ রুবেল দিয়ে দিবেন। তো অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে, যদি আপনি এনআইডি দিয়ে পাসপোর্ট করেন তাহলে এনআইডি অনুসারে দিতে হবে। আর যদি জন্ম নিবন্ধন দিয়ে করেন তাহলে কিন্তু জন্ম নিবন্ধন অনুযায়ী এই তথ্যগুলো কিন্তু আপনাকে ফুলফিল করতে হবে। তো নাম দেওয়া শেষ হয়ে গেলে তারপরে দেখতে পাচ্ছেন এখানে আপনার কান্ট্রি কোড রয়েছে। যেহেতু আপনি বাংলাদেশ থেকে আবেদন করতেছেন তার জন্য ডিফল্টে দেওয়া থাকবে। তো আপনারা কি করবেন, এখানে একটা নাম্বার দিয়ে দেবেন, সচল নাম্বার দিয়ে দেবেন। এই নাম্বারটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, আপনার অনেক কাজে লাগবে। তো আপনার নাম্বারটা দিয়ে দেওয়ার পরে আপনারা এই চেক পোস্টে ক্লিক করে দেবেন। করার পরে আপনারা নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ ই পাসপোর্ট অ্যাকাউন্ট, আমার ইমেল অ্যাড্রেসটা দেখাচ্ছে। তো
তো এখন কি করতে হবে, আপনার যেই ইমেলটা দিয়েছেন আপনার ওই জিমেলে চলে যেতে হবে। জিমেলে গিয়ে কিন্তু আপনার অ্যাকাউন্টটাকে কিন্তু আপনি এখান থেকে কনফার্ম করতে হবে। তার জন্য আমি আমার জিমেলে চলে গেলাম। জিমেলে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন কিন্তু ই পাসপোর্ট থেকে একটা মেল চলে এসেছে। তো এখানে দেখতে পাচ্ছেন ক্লিক হিয়ার নামে একটা অপশন রয়েছে, আমি তো এখানে ক্লিক করে দিলাম। করার পরে কিন্তু আমার এখন অ্যাকাউন্টটা কিন্তু পরিপূর্ণভাবে ক্রিয়েট হয়ে গেল। তো এখন কি করতে হবে, আমার অ্যাকাউন্টটাকে আমি সাইন ইন করে নিব। তো আমি সাইন ইন এখানে ক্লিক করে দিলাম। করার পরে এখানে বলতেছি ইমেল অ্যাড্রেস দেওয়ার জন্য, তো আমি ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিব এবং কি একটু আগে আমি যে পাসওয়ার্ডটা দিয়েছি ওই পাসওয়ার্ডটা দিয়ে এখানে দেখতে পাচ্ছেন চেকবক্স রয়েছে। তো আমি এই চেকবক্সে ক্লিক করে সাইন ইনে ক্লিক করে দিচ্ছি, তাহলে কিন্তু আমি আমার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারতেছি। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার অ্যাকাউন্টে চলে এসেছি। তো আমার নামটা দেখাচ্ছে এবং কি এই পাশে একটা নীল বক্সের মধ্যে লেখা আছে অ্যাপ্লাই ফর নিউ পাসপোর্ট। তো আমি যেহেতু নতুন পাসপোর্টের জন্য আবেদন করব তার জন্য আমি এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পরে কিন্তু অনেকগুলো অপশন চলে এসেছে। প্রথমে লেখা আছে পাসপোর্ট টাইপ, পার্সোনাল ইনফরমেশান, অ্যাড্রেস, এরকম অনেকগুলো লেখা আছে। আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ এগুলোকে পূরণ করতে হবে। তো প্রথমে লেখা আছে পাসপোর্ট টাইপ, সিলেক্ট ই পাসপোর্ট ফর ইউর অ্যাপ্লিকেশন। আপনারা কী ধরনের পাসপোর্ট করতে চান, অর্ডিনারি অর অফিসিয়াল পাসপোর্ট। তো আমরা যারা সাধারণ মানুষ রয়েছি তাদের জন্য কিন্তু সকলেরই অর্ডিনারি পাসপোর্ট, আর যারা অফিসিয়াল পাসপোর্ট হচ্ছে যারা সরকারি কর্মকর্তা বা সরকারি যারা লোক রয়েছে তাদের জন্য হচ্ছে অফিসিয়াল পাসপোর্ট, আর এবং কি আমরা যারা সাধারণ জনতা রয়েছি তাদের জন্য অর্ডিনারি পাসপোর্ট। তো আমি অর্ডিনারি পাসপোর্ট এখানে সিলেক্ট করে দিচ্ছি, তারপরে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পরে কিন্তু আমি পরের স্টেপে চলে এসেছি, পার্সোনাল ইনফরমেশান। তো এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। তো পার্সোনাল ইনফরমেশান প্রথম অপশনটি রয়েছে আই অ্যাপ্লাই ফর মাইসেলফ। তো আপনি যদি নিজের জন্য পাসপোর্ট করে থাকেন, আবেদন করে থাকেন, তাহলে কিন্তু আপনার এই বক্সটাতে ক্লিক করে দেবেন। তো আপনাদের একটা কথা মনে রাখবেন, আপনি যদি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে এই অ্যাকাউন্ট দিয়ে কিন্তু আপনি একাধিক 5-6টা কিন্তু পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। আপনি চাইলে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখলে আপনার ফ্যামিলির যদি 5-6 জন মেম্বার হয়, বাবা মা ভাই বোন, আপনি কিন্তু সকলের কিন্তু পাসপোর্ট করে নিতে পারেন। তো আমি যেহেতু নিজের জন্য আবেদন করতেছি তার জন্য মাইসেলফ এই বক্সে ক্লিক করে দিচ্ছি। তারপরে আপনারা জেন্ডারটা সিলেক্ট করে দিবেন। তো আমি মেল সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে কিন্তু আমার নামটা এখানে অটোমেটিকই দেখাচ্ছে, যেহেতু আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আমি নামটা দিয়েছি। তো আপনার যদি সংশোধন করা লাগে আপনি কিন্তু সংশোধন করতে পারবেন, সেটা একটু পরবর্তী ধাপে গিয়ে আমি দেখিয়ে দিব। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট প্রফেশন। তো এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। তো আপনি যেই প্রফেশন রয়েছে আপনি কিন্তু ওটা সিলেক্ট করে দিবেন। তো আমি স্টুডেন্ট সিলেক্ট করে দিচ্ছি। তো পাসপোর্ট অফিসে যাওয়ার পরে কিন্তু আপনি যেই প্রফেশনের হন না কেন ওর কিন্তু বৈধ সার্টিফিকেট বা কাগজপত্র দেখাতে হবে। তারপরে এখানে লেখা আছে সিলেক্ট রিলিজিয়ন। তো আমি আমার ধর্মটা সিলেক্ট করে দিলাম ইসলাম। দেওয়ার পরে সিলেক্ট কান্ট্রি কোড। তো এটা ডিফল্টই দেওয়া থাকবে। তারপরে নাম্বারটাও যেহেতু আমি আগে দিয়েছি সেটাও কিন্তু এখানে ডিফল্টে দেওয়া থাকবে রয়েছে। বার্থ ডেট, তো আমি যেহেতু বাংলাদেশে জন্মগ্রহণ করেছি বাংলাদেশ সিলেক্ট করা রয়েছে। তারপরে দেওয়া আছে সিলেক্ট ডিস্ট্রিক্ট অফ বার্থ, আপনি কোন জেলায় জন্মগ্রহণ করেছে। এই জায়গায় কিন্তু আপনারা যেই জেলায় জন্মগ্রহণ করেছেন আপনি কিন্তু ওই জেলাটাই দিবেন, অন্য কোনো জেলা দিবেন না। এবং কি এটা কিন্তু আপনি এনআইডি অনুযায়ী কিন্তু পূরণ করবেন বা জন্ম নিবন্ধন অনুযায়ী পূরণ করবেন। তো আমি আমার জেলাটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে ডেট অফ বার্থ, অর্থাৎ আপনি আপনার জন্ম তারিখটা বছরটা এখানে বসিয়ে দিবেন। তো আমি আমার জন্ম তারিখ মাস বছরটা বসিয়ে দিলাম আমার এনআইডি অনুযায়ী। আপনি যদি জন্ম নিবন্ধন দিয়ে করে থাকেন তাহলে জন্ম নিবন্ধন আপনি যেটা দিয়ে করে থাকেন ওই অনুযায়ী কিন্তু বসাতে হবে। তো এগুলো কিন্তু ভালো করে দেখে দেখে বসিয়ে দিবেন। তো আমি বসিয়ে দিলাম। তো বসিয়ে দেওয়ার পরে যদি একটু নিচে দেখি, তো এখানে বলা হচ্ছে সিটিজেনশিপ অর্থাৎ নাগরিকত্ব আপনি কিভাবে পেয়েছেন। তো আমি যেহেতু ধর্মসূত্রে নাগরিকত্ব পেয়েছি তার জন্য আমি বাই বার্থ সিলেক্ট করে দিচ্ছি। আপনি যদি মেডিটেশন করে পেয়ে থাকেন বা অন্যান্য সূত্রে পেয়ে থাকেন তাহলে আপনারা ওটা সিলেক্ট করে দিবেন। তো আমি বাই বার্থ সিলেক্ট করে দিচ্ছি। করার পরে এখানে যদি আপনার সকল তথ্য ফুলফিল হয়ে থাকে তারপরে আপনারা সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দিবেন। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পরে কিন্তু আমরা এখন পরবর্তী স্টেপে চলে এসেছি অ্যাড্রেস। তো অ্যাড্রেসে এখানে প্রথমে দেওয়া আছে পার্মানেন্ট অ্যাড্রেস, অর্থাৎ আপনার স্থায়ী ঠিকানা এখানে দিতে হবে। তো প্রথমে দেওয়া আছে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। তো আমি আমার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দিচ্ছি। তারপরে দেওয়া আছে সিটি ভিলেজ হাউস। তো আমি আমার গ্রামের নামটা দিয়ে দিচ্ছি।
তারপর নিচে দেখতে পাচ্ছেন রুট এবং ব্লক নাম্বার। তো আপনার যদি থাকে দিয়ে দিতে পারেন, আর না দিলে কোনো সমস্যা নেই, কারণ এটা অপশনাল। তারপরে দেখতে পাচ্ছেন পোস্ট অফিস এবং কি পোস্ট কোড। তো আপনি আপনার পোস্ট অফিস এবং কি পোস্ট কোডটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন পুলিশ স্টেশন। তো আপনি আপনার পুলিশ স্টেশনটা সিলেক্ট করে দিবেন, আপনার স্থায়ী ঠিকানার পুলিশ স্টেশনটা। তারপরে দেখতে পাচ্ছেন পার্মানেন্ট অ্যাড্রেস দেওয়া শেষ, এখন আপনার বর্তমান ঠিকানা প্রেজেন্ট অ্যাড্রেস। তো আপনার যদি পার্মানেন্ট, বর্তমান এবং কি স্থায়ী ঠিকানা একই হয়, তাহলে এখানে দেখতে পাচ্ছেন একটা বক্স রয়েছে। তো আপনি যদি এই বক্সের উপর ক্লিক করে দেন, তাহলে কিন্তু আপনার বর্তমান এবং কি স্থায়ী ঠিকানা একই হয়ে যাবে, অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে। আর যদি আপনার বর্তমান এবং কি স্থায়ী ঠিকানা দুটো আলাদা হয়, তাহলে আপনারা আলাদা আলাদা সিলেক্ট করে দিবেন। তো অবশ্যই মনে রাখবেন, আপনার কিন্তু বর্তমান এবং কি স্থায়ী ঠিকানায় দুই জায়গাতেই কিন্তু পুলিশ ভেরিফিকেশন হবে। তার জন্য এগুলো গুরুত্ব সহকারে আপনি বুঝে শুনে দিয়ে দিবেন। তারপর লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন অ্যাভেলেবল রিজিওনাল পাসপোর্ট অফিস অ্যান্ড বাংলাদেশ মিশন, নোট ইউ উইল বি নট অ্যাভেলেবল, এনরোল, ক্যান্সেল দিস ইজ অ্যাপ্লিকেশন ফ্রম পাসপোর্ট অফিস। তো আপনারা এটা কি করবেন, রিজিওনাল পাসপোর্ট অফিস আর ফিউ এটা সিলেক্ট করে দিবেন। এর কারণ হচ্ছে, আপনি যেহেতু বাংলাদেশ থেকে পাসপোর্ট করতেছেন, তার জন্য আপনি রিজিওনাল অর্থাৎ আঞ্চলিক অফিসে গিয়ে কিন্তু আপনার পাসপোর্টের কাগজপত্র জমা দিতে হবে এবং কি বাকি সমস্ত কাজ করতে হবে। আর আপনি যদি দেশের বাইরে থেকে করেন, তাহলে আপনি নিচেরটা সিলেক্ট করে দিবেন। তো আমি যেহেতু বাংলাদেশ থেকে আবেদন করতেছি, তার জন্য আমি রিজিওনাল পাসপোর্ট অফিস এটা সিলেক্ট করে দিলাম। তো আপনি একেবারে নিচে দেখতে পাচ্ছেন একটা নোটিশ রয়েছে, আপনার আবেদিত পাসপোর্ট অফিস ব্যতীত অন্য কোনো পাসপোর্ট অফিসে আবেদনটি জমা বা বাতিল করতে পারবেন না। আবেদন জমাদানের জন্য পাসপোর্ট অফিসে আরপিও বা বিএম নাম বর্তমান ঠিকানার উপর নির্ভর করবে। অর্থাৎ আপনি যে আঞ্চলিক পাসপোর্ট অফিসটা সিলেক্ট করেছেন, যেখানে আপনি পাসপোর্টের কাগজপত্র জমা দিতে চান এবং কি ছবি ফিঙ্গারপ্রিন্ট তুলতে চান, ওই জায়গায় ব্যতীত আপনি কিন্তু অন্য জায়গায় এই পাসপোর্টের কাগজপত্র জমা দিতে পারবেন না, এবং কি আপনার যদি বাতিল করার প্রয়োজন হয়, আপনি কিন্তু বাতিলও করতে পারবেন না। ওই আঞ্চলিক অফিসে গিয়ে কিন্তু আপনার পাসপোর্টের কাগজপত্র জমা দিতে হবে এবং কি প্রয়োজনে আপনি চাইলে বাতিলও করতে পারেন। তো আপনাদের এখানে তথ্যগুলো ফুলফিল হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন সেভ এন্ড কন্টিনিউ নামে একটা লেখা আছে, আপনারা এখানে ক্লিক করে দিবেন। করার পরে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে। তো এখানে লেখা আছে আইডি ডকুমেন্ট। তো আইডি ডকুমেন্টে যে তথ্যগুলো আপনার কাছে চাচ্ছে, এখন এগুলোকে আপনারা ফুলফিল করতে হবে। তো এখানে তো এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তো প্রথম বক্সে লেখা আছে ন্যাশনাল আইডি কার্ড। তো আপনি যদি ন্যাশনাল আইডি কার্ড, ভোটার আইডি কার্ড দিয়ে পাসপোর্ট করতে চান, তাহলে এই জায়গায় আপনার ন্যাশনাল আইডি কার্ড নাম্বারটা লিখে দিবেন। এবং কি দ্বিতীয় বক্সে লেখা আছে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার। অর্থাৎ আপনি যদি জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট করতে চান, তাহলে আপনি এই জায়গায় জন্ম নিবন্ধন নাম্বারটা লিখে দিবেন। আর যদি আপনার কাছে দুটোই চায়, তাহলে আপনি প্রথম বক্সে ন্যাশনাল আইডি কার্ড নাম্বারটা এবং কি দ্বিতীয় বক্সে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার অর্থাৎ জন্ম নিবন্ধন নাম্বারটা দিয়ে দিবেন। আমি এনআইডি নাম্বারটা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন পাশে একটা লেখা চলে এসেছে যে ডাটা ফাউন্ড ফর এনআইডি সিস্টেম, অর্থাৎ আমার যে এনআইডি নাম্বারটা রয়েছে এটা কিন্তু বৈধ এনআইডি নাম্বার, এবং কি এখানে দেখতে পাচ্ছেন টিক মার্ক চলে এসেছে। এবং কি সেই সাথে কিন্তু আমার বার্থ অর্থাৎ জন্ম যে নিবন্ধন নাম্বারটা রয়েছে সেটাও কিন্তু টিক মার্ক চলে এসেছে, সেটাও কিন্তু আমার জন্ম নিবন্ধন ওয়েবসাইটে পাওয়া গেছে। এখন আপনারা যে অপশনটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা কোনোভাবেই ভুল করা যাবে না। এখানে লেখা আছে ডু ইউ হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্ট, অর্থাৎ আপনার কাছে কি কোনো পুরাতন পাসপোর্ট রয়েছে কিনা। তো প্রথমে লেখা আছে ইয়েস আই হ্যাভ মেশিন রিডেবল পাসপোর্ট, অর্থাৎ আপনার কাছে পুরাতন একটা মেশিন রিডেবল পাসপোর্ট রয়েছে, যদি থাকে আপনারা এটা সিলেক্ট করে দিবেন। তারপরে লেখা আছে ইয়েস আই হ্যাভ ইলেকট্রনিক পাসপোর্ট, অর্থাৎ আপনার কাছে যদি ই পাসপোর্ট থাকে, তাহলে পূর্ব ই পাসপোর্ট করেছেন থাকে, তাহলে এটা সিলেক্ট করে দিবেন। আর যদি আপনার কাছে কোনো পাসপোর্ট নাই, আপনি এখন পর্যন্ত কোনো পাসপোর্ট করেন নাই, তাহলে নো আই ডিডন্ট হ্যাভ এনি পাসপোর্ট, আপনার এই শেষেরটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে আপনারা যদি একদম নিচে লক্ষ্য করেন, তাহলে এখানে লেখা আছে ডু ইউ হ্যাভ পাসপোর্ট আদার কান্ট্রিজ, আপনার কাছে কি অন্য দেশে কোনো পাসপোর্ট রয়েছে কিনা। যদি থাকে তাহলে ইয়েস সিলেক্ট করে কোন দেশের পাসপোর্ট রয়েছে ওটা সিলেক্ট করে দিবেন। আর যদি না থাকে তাহলে নো এটা সিলেক্ট করে আপনারা সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দিবেন। তো আমি যেহেতু আমার কাছে নাই, তার জন্য আমি নো সিলেক্ট করে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি। তো সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পরে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে প্যারেন্টাল ইনফরমেশন। তো প্যারেন্টাল ইনফরমেশনের প্রথমেই রয়েছে ফাদার নেম। ফাদার নেম, মাদার নেম, এখন আপনাকে কিন্তু পিতামাতার নাম দিতে হবে। তো এটা কিভাবে আপনারা ফুলফিল করবেন, তো আপনি যদি আপনার এনআইডি দিয়ে পাসপোর্ট করেন, তাহলে আপনার এনআইডি অনুযায়ী আপনার পিতামাতার নাম লিখে দিবেন।
অবশ্যই আপনার এনআইডি অনুযায়ী লিখবেন। আর যদি আপনি জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট করেন তাহলে জন্ম নিবন্ধন অনুযায়ী আপনার পিতামাতার নাম লিখে দিবেন। তো আমি আমার পিতার নামটা লিখে দিচ্ছি আমার এনআইডি অনুযায়ী। তারপরে সিলেক্ট প্রফেশন, আপনার পিতার পেশাটা সিলেক্ট করে দিবেন। তারপরে দেখতে পাচ্ছেন ন্যাশনালিটি, তো ন্যাশনালিটি আপনার পিতা যদি বাংলাদেশি হয়ে থাকে বাংলাদেশি সিলেক্ট করে দিবেন, অথবা অন্য কোনো দেশি হয়ে থাকলে ওই দেশটা সিলেক্ট করে দিবেন। তারপরে দেখতে পাচ্ছেন ন্যাশনাল আইডি নাম্বার, তো আপনি যদি আপনার পিতার ন্যাশনাল আইডি নাম্বারটা দিতে চান তাহলে দিতে পারেন, আর না দিলেও কোনো সমস্যা নেই, কারণ এটা অপশনাল। তারপরে দেখতে পাচ্ছেন মাদার ইনফরমেশন, আপনার মায়ের নামটা দিবেন আপনার এনআইডি অথবা জন্ম নিবন্ধন অনুযায়ী। তারপরে মায়ের প্রফেশনটা সিলেক্ট করবেন, তারপরে মায়ের ন্যাশনালিটিটা দিবেন। আর যদি আপনি মায়ের ন্যাশনাল আইডি নাম্বারটা দিতে চান দিতে পারেন, আর না দিলেও কোনো সমস্যা নেই। তারপরে নিচে দেখতে পাচ্ছেন লিগ্যাল গার্ডিয়ান ইনফরমেশন, তো এটা কি? এটা হচ্ছে যার পাসপোর্ট করা হচ্ছে সে যদি অপ্রাপ্ত বয়স্ক হয়ে থাকে, শিশু হয়ে থাকে, সেই ক্ষেত্রে তার অভিভাবকের তথ্য দিতে হবে। তার জন্য এই পাশে দেখতে পাচ্ছেন একটা বক্স রয়েছে, এই বক্স থেকে যদি আপনি টিক মার্কটা তুলে দেন তাহলে কিন্তু আপনি তথ্যগুলো পূরণ করতে পারতেছেন। আর আপনি যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকেন, আপনি যদি সকল কিছু বুঝে থাকেন, তাহলে এই ক্ষেত্রে লিগ্যাল গার্ডিয়ান ইনফরমেশন দেওয়ার দরকার নেই। তার জন্য বক্সটা যেরকম রয়েছে আপনারা টিক মার্কটা তুলে দিবেন, তাহলেই হবে। দেওয়ার পরে আপনারা পরবর্তী স্টেপে যাওয়ার জন্য আপনারা সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করে দিবেন। সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করার পরে আপনার সামনে পরবর্তী অপশন চলে আসবে স্পাউস ইনফরমেশন। তো স্পাউস ইনফরমেশনে রয়েছে সিলেক্ট ম্যাটেরিয়াল স্ট্যাটাস, তো আপনি যদি সিঙ্গেল হয়ে থাকেন সিঙ্গেল দিবেন, আর যদি মেরিড হয়ে থাকেন বিবাহিত হয়ে থাকেন তাহলে মেরিড দিবেন, আপনি যদি ডিভোর্স হয়ে থাকে তাহলে ডিভোর্স দিয়ে দিবেন। তারপর সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পরে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে ইমার্জেন্সি কন্ট্যাক্ট। তো এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তো আপনার যত গুরুত্বপূর্ণ কাজে পুলিশ ভেরিফিকেশন বা অন্যান্য কাজে যদি যোগাযোগ করার প্রয়োজন হয় তাহলে কার সাথে যোগাযোগ করবে, সে আপনার সম্পর্কে কি হয়। তো এই ক্ষেত্রে আমি মাদার দিয়ে দিচ্ছি আমার মায়ের সাথে যাতে যোগাযোগ করে। তো আপনি যদি অন্য কাউকে দিতে চান তাহলে সেটা সিলেক্ট করে দিবেন। তো এই ক্ষেত্রে আমার মায়ের নামটা অটোমেটিকলি চলে এসেছে যেহেতু আমি আগে পূরণ করেছি। তো আপনি যদি ফ্রেন্ড বা বাদার সিলেক্ট করেন তাহলে তার এনআইডি অনুযায়ী এই জায়গায় কিন্তু নামটা দিয়ে দিবেন, এবং কি তার এনআইডি অনুযায়ী এখানে ঠিকানাগুলো দিয়ে দিবেন, জেলা, তারপরে তার গ্রাম, তারপরে তার পোস্ট অফিস, তারপরে তার পুলিশ স্টেশন, তার এনআইডি অনুযায়ী কিন্তু তথ্যগুলো এখানে পূরণ করে দিবেন। তো আমি আমার আম্মুর এনআইডি অনুযায়ী এই তথ্যগুলো কিন্তু পূরণ করে দিচ্ছি। তো পূরণ করার পর এখানে দেখাচ্ছে ইমেল অ্যাড্রেস দেওয়ার জন্য, তো আপনি চাইলে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই, কারণ এটা অপশনাল। তারপরে নিচে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট নাম্বার, তো একটা নাম্বার দেওয়ার জন্য এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তো আমি আমার আম্মুর নাম্বারটা দিয়ে দিচ্ছি, এই নাম্বারে তারা প্রয়োজন হলে যোগাযোগ করবে। তো আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি। তো নাম্বার দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন একটা বক্স রয়েছে সেন্ড এসএমএস অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ইনফরমেশন, অর্থাৎ আপনি যদি এই বক্সে ক্লিক করেন তাহলে কিন্তু এসএমএস এর মাধ্যমে তার কাছে সকল তথ্য চলে যাবে। তো আপনি যদি সেটা পাঠাতে চান তাহলে আপনি এই বক্সে ক্লিক করে দিবেন, না পাঠাতে চাইলে তার কাছে আপনি এই বক্সে ক্লিক করার দরকার নেই। তো আমি যেহেতু পাঠাতে চাচ্ছি না তো কিছু করলাম না। করার পরে নিচে দেখতে পাচ্ছেন সেভ অ্যান্ড কন্টিনিউ নামে একটা অপশন রয়েছে, তো আমি এখানে ক্লিক করে দিলাম। তো ফাস্টফুড অপোনিটসে মূলত ফাস্টফুড ফ্রিটা দেখাচ্ছে। তো 48 পৃষ্ঠার 5 বছর মেয়াদি যে ফাস্টফুডটা রয়েছে নর্মাল ডেলিভারিতে সেটা 4025 টাকা, এবং 48 পৃষ্ঠার 10 বছর মেয়াদি নর্মাল যে ডেলিভারিতে যে ফাস্টফুডটা রয়েছে সেটার ফি হচ্ছে যে 5750 টাকা। আবার 64 পৃষ্ঠার 5 বছর মেয়াদি নর্মাল ডেলিভারিতে ফাস্টফুডটা হচ্ছে যে 6325 টাকা। আবার 64 পৃষ্ঠার 10 বছর মেয়াদি নর্মাল ডেলিভারিতে ফাস্টফুডটা হচ্ছে যে 8050 টাকা। তো আমরা যেহেতু 48 পৃষ্ঠার 10 বছর মেয়াদি ফাস্টফুডটা করবো তার জন্য আমরা এটা সিলেক্ট করে দিচ্ছি। তো এটার ফি হচ্ছে 5750 টাকা। তো আমার সাজেস্ট থাকবে যারা ফাস্টফুড করবেন, যদি আপনি 48 পৃষ্ঠার ফাস্টফুড করেন তাহলে অবশ্যই আপনি 10 বছরেরটা করবেন, কারণ আপনি যদি 5 বছরের মেয়াদি ফাস্টফুডটা করেন তাহলে দেখা যাচ্ছে 4025 টাকা যাচ্ছে, আর যদি 10 বছর এটা করেন তাহলে দেখা যাচ্ছে 5750 টাকা যাচ্ছে। তো আপনি 1000 টাকা যদি বেশিও যায় তাহলে কিন্তু আপনি আরও 5 বছর পেয়ে যাচ্ছেন। তার জন্য আমার সাজেস্ট থাকবে আপনি ফাস্টফুড করলে 48 পৃষ্ঠার 10 বছরেরটা করবেন, এটা আমার ব্যক্তিগতভাবে সাজেস্ট থাকবে, বাকিটা আপনার ইচ্ছা।
তো আপনি ইচ্ছা মতো সিলেক্ট করার পরে আপনারা সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দেবেন। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পরে পরবর্তী ধাপে লেখা আছে ডেলিভারি অফন ইটস অ্যান্ড অ্যাপয়েন্টেড। তো আপনারা এক্ষেত্রে কি নর্মাল ডেলিভারিতে ফাস্টফুড নিতে চাচ্ছেন নাকি এক্সপ্রেস ডেলিভারিতে ফাস্টফুড নিতে চাচ্ছেন? তো আপনি যদি নর্মাল ডেলিভারিতে ফাস্টফুড নেন তাহলে আমি যেটা বললাম ওই ফি যাবে। আর যদি আপনি এক্সপ্রেস ডেলিভারিতে অতি দ্রুত আপনি ইমার্জেন্সি ফাস্টফুড দরকার হয় সেভাবে নেন তাহলে কিন্তু আপনার ফিটা আরও বেড়ে যাবে। তো আমি নর্মাল ডেলিভারি রেখে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে এরকম একটা সামারি শো করবে, অর্থাৎ আপনি এতক্ষণ পর্যন্ত যতগুলো তথ্য ফুলফিল করেছেন সমস্ত তথ্যগুলো কিন্তু এখানে দেখাবে। তো আপনার যদি কোনো তথ্যে ভুল থাকে তাহলে উপরে দেখতে পাচ্ছেন কোনায় একটা এডিট বাটন রয়েছে, আপনারা এই এডিট বাটনে ক্লিক করে কিন্তু আপনারা তথ্য সংশোধন করার সুযোগ পেয়ে যাচ্ছেন। তো আপনারা কিন্তু এই সামারিটা ভালো করে খুঁজে একদম মিলিয়ে দেখে নেবেন, এটাই হচ্ছে আপনার শেষ সুযোগ। এরপরে আর আপনি কিন্তু এডিট করার কোনো অপশান পাবেন না। আপনারা যদি কোনো তথ্য ভুল থাকে তাহলে কিন্তু এখান থেকে আপনারা সংশোধন করে নিতে হবে। তো আপনার সকল তথ্য ঠিকঠাক থাকলে নিচে দেখতে পাচ্ছেন একটা ডিক্লারেশন বক্স রয়েছে, তো আপনারা এই লেখাটাকে একটু পড়বেন। পড়ার পর এই পাশে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট বক্স রয়েছে, আপনারা এই বক্সের উপরে টিক মার্ক তুলে দিবেন। দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন কনফার্ম প্রসেস টু পেমেন্ট একটা লেখা আছে, তো আপনারা এটার উপরে ক্লিক করে দিবেন। করার পরে পপ আপটা আবারও শো করবে আপনি কি কনফার্ম কিনা, আপনার সকল তথ্য ঠিক আছে কিনা। হ্যাঁ আমি কনফার্ম, তার জন্য আমি এই পপ আপের উপরে আবারও ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরে কিন্তু আমাকে পরবর্তী ধাপে নিয়ে আসবে। তো এখানে আমার তথ্যগুলো দেখাচ্ছে, তো আমার মোটামুটি প্রায় সকল কাজই শেষ। তো আপনার উপরে দেখতে পাচ্ছেন একটা লেখা আছে স্ট্যাটাস, তো এখানে লেখা আছে ওয়েটিং ফর পেমেন্ট, অর্থাৎ আমার পেমেন্ট করা এখনও বাকি আছে। তো আপনারা যদি একটু নিচে লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন পেমেন্ট অপশন, তো এখানে দুটি অপশন দেওয়া আছে, অনলাইন পেমেন্ট এবং কি অফলাইন পেমেন্ট। তো আপনি যদি অনলাইন পেমেন্ট সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনি অনলাইনে ঘরে বসে আপনি বিকাশ, নগদ, ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কিন্তু আপনি অনলাইনে পেমেন্ট করতে পারেন। আর যদি অফলাইন সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনি ব্যাংকে গিয়ে টাকাটা জমা দিতে হবে। তো আমি অনলাইন পেমেন্ট সিলেক্ট করে আমি কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি। কন্টিনিউতে ক্লিক করার পরে কিন্তু আমার এখানে সকল কাজ শেষ, এখন শুধু আমার পেমেন্ট করা বাকি, অর্থাৎ টাকা জমা দেওয়া বাকি। তো এখন কিভাবে আপনি টাকাটা জমা দিবেন, তো আপনি চাইলে এখান থেকে বের হয়ে যেতে পারেন অথবা নতুন একটা ট্যাব নিতে পারেন। তো আমি ক্রোম ব্রাউজারে আবার আসার পরে আমি সার্চ বারে লিখলাম ই চালান লিখে সার্চ করার পরে এই সাইটটুকু চলে আসবে, ভালো করে দেখে রাখেন। আপনারা এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আপনাদের সুবিধার জন্য আপনারা 3 ডটে ক্লিক করে ডেস্কটপ মোড করে নেবেন। তো ডেস্কটপ মোড করার পরে আপনার সামনে এরকম একটা অপশন দেখাচ্ছে। তো আপনারা যদি একেবারে উপরে লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন ফাস্টফুড ফ্রি নামে একটা অপশন দেখাচ্ছে। তো আপনারা ফাস্টফুড ফ্রির উপরে ক্লিক করে দেবেন, করার পরে আবারও ফাস্টফুড ফ্রির উপরে ক্লিক করে দেবেন, তাহলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে দেখতে পাচ্ছেন আবেদনের প্রকৃতি, তো আবেদনের প্রকৃতি এখানে ক্লিক করার পর নির্বাচন করুন। এখানে ক্লিক করার পরে আপনি কত পৃষ্ঠার ফাস্টফুডের জন্য আবেদন করেছেন, তো আমি যত পৃষ্ঠা 48 পৃষ্ঠার পাসপোর্টের জন্য আবেদন করেছি তার জন্য এটা সিলেক্ট করে দিচ্ছি। এবং কি এ পাশে দেখতে পাচ্ছেন বিবরণের প্রকৃতি, তো আপনি কত বছরের জন্য আবেদন করেছেন ওটা সিলেক্ট করে দিবেন। তো আমি 10 বছরের জন্য যেহেতু আবেদন করেছি ওটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর তো নিচে দেখতে পাচ্ছেন কিন্তু টাকাটা দেখাচ্ছে ব্যাট সহ 5,750 টাকা। তো এখানে দেখতে পাচ্ছেন ওকে নামে একটা বাটন রয়েছে, আপনারা ওকেতে ক্লিক করে দেবেন। করার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখন দেখতে পাচ্ছেন একটা লেখা চলে এসেছে যে ব্যক্তি বা প্রতিষ্ঠানের অর্থ জমা দেওয়া হচ্ছে। তো এই ক্ষেত্রে অবশ্যই আপনারা ব্যক্তির উপরে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু ব্যক্তি সিলেক্ট হয়ে যাবে। যাওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন যার মাধ্যমে অর্থ প্রদান করা হচ্ছে। তো এখানে আপনি যদি জাতীয় পরিচয়পত্র দিয়ে পাসপোর্টের জন্য আবেদন করে থাকেন তাহলে জাতীয় পরিচয়পত্র সিলেক্ট করে দিবেন। জন্ম নিবন্ধন দিয়ে আবেদন করলে জন্ম নিবন্ধন সিলেক্ট করে দিবেন, এবং চাইলে আপনি অন্যান্য সিলেক্ট করতে পারেন। তো আমি এই ক্ষেত্রে আমার জন্ম নিবন্ধন দিয়ে যেহেতু আবেদন করেছি তার জন্য আমি জন্ম নিবন্ধন সিলেক্ট করে দিয়েছি। দেওয়ার পরে প্রথমে বলতেছে আপনার জন্ম নিবন্ধন নাম্বার দেওয়ার জন্য, তারপরে জন্ম সাল, তারপরে একটা মোবাইল নাম্বার দেওয়ার জন্য। তো আমি আমার জন্ম নিবন্ধন, আমার বয়স এবং কি আমি ফাস্টফুডে যে নাম্বারটা দিয়েছি ওই নাম্বারটা এখানেও দিয়ে দিচ্ছি। জন্ম নিবন্ধন নাম্বার দেওয়ার পরে পাশে দেখতে পাচ্ছেন কিন্তু চেক ইন নামে একটা লেখা চলে এসেছে। তো আপনি যদি চেক ইনে ক্লিক করেন তাহলে কিন্তু একটা লেখা দেখতে পারবেন যে সংশ্লিষ্ট জন্ম নিবন্ধন তথ্য উদ্ধার সফলভাবে সম্পূর্ণ হয়েছে, অর্থাৎ আমার জন্ম নিবন্ধনটা ঠিক রয়েছে।
তারপরে আপনি যদি নিচে লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন অর্থ পরিশোধের ধরন নির্বাচন করুন। তো আপনি যদি মোবাইল ব্যাংকিং নির্বাচন করেন তাহলে কিন্তু বিকাশ, নগদ, রকেট এগুলার মাধ্যমে কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন। তাছাড়া যদি ইন্টারনেট ব্যাংকিং সিলেক্ট করেন তাহলে কিন্তু এখানে অসংখ্য ব্যাংকের মাধ্যমে কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন। তাছাড়া যদি আপনি কার্ড পেমেন্ট করেন তাহলে কিন্তু বিভিন্ন কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। তো আমি এখানে মোবাইল ব্যাংকিং সিলেক্ট করে দিচ্ছি, দেওয়ার পরে আমি বিকাশের মাধ্যমে যেহেতু পেমেন্ট করতে চাচ্ছি বিকাশটা সিলেক্ট করে দিলাম। তো বিকাশ সিলেক্ট করার পরে এখানে বলতেছে একটা মন্তব্য লেখার জন্য, তো আমি লিখে দিচ্ছি ফাস্টফুড ফ্রি। তো ফাস্টফুড ফ্রি লেখার পরে আমি সেভে ক্লিক করে দিচ্ছি। তো সেভে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে, বিকাশ পেমেন্ট এখানে ফ্রিটা দেখাবে। তো আপনি প্রসেস এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে এখন আপনি বিকাশ থেকে আপনাকে একটা বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার জন্য বলতেছি, আপনি যেই অ্যাকাউন্ট থেকে আপনি পেমেন্ট করবেন ওই নাম্বারটা দেওয়ার জন্য বলতেছে। তো আমি আমার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন কিন্তু একটা 6 ডিজিটের কোড চলে আসবে আপনার নাম্বারে, ওই 6 ডিজিটের কোডটা এখানে বসিয়ে দিবেন। তো আমি 6 ডিজিটের কোডটা বসিয়ে দিচ্ছি। তো 6 ডিজিটের কোডটা বসানোর পরে এখন আমি আবার কনফার্মে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরে এখন আমাকে কিন্তু বিকাশ পিন নাম্বারটা দিতে হবে। তো আমি আমার বিকাশ পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি। বিকাশ পিন নাম্বার দেওয়ার পরে আমি কনফার্মে ক্লিক করে দিচ্ছি। তাহলে কিন্তু আমার পেমেন্টটা সাকসেসফুলি হয়ে গেছে। এখন আপনার সামনে এরকম একটা কিন্তু ই চালান মেমো শো করবে, একটু অপেক্ষা করুন। তো আমি বিকাশে পেমেন্ট করার পরে আমাকে একটা ই চালান কপি দেখাচ্ছে, অর্থাৎ আমি যেই পেমেন্টটা করেছি তার প্রমাণ দেখাচ্ছে ই চালান কপি। তো আপনাদের সুবিধার জন্য আপনারা একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন। তো আপনারা এই ই চালান কপি কোথা থেকে ডাউনলোড করবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। তো পেমেন্ট করার পরে আপনারা পুনরায় আগের জায়গায় চলে আসবেন যেই জায়গা থেকে আপনারা অ্যাপ্লিকেশন করেছেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিন্তু আপনার এখানে সাবমিট দেখাচ্ছে এবং কি বলা হচ্ছে যাতে আপনি প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আপনি পাসপোর্ট অফিসে চলে যান এবং কি সেখানে যাবতীয় কার্যক্রম সম্পূর্ণ করেন। তো তারপরে দেখতে পাচ্ছেন কিন্তু আপনার মেলে একটা মেল চলে এসেছে। তো আমরা যদি মেলে প্রবেশ করি, প্রবেশ করার পরে এখানে দেখতে পাচ্ছেন কিন্তু আপনার তথ্য দেখাচ্ছে এবং কি নিচে দেখতে পাচ্ছেন দুটা কিন্তু মেল চলে এসেছে, একটা হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন ফর্ম আর একটা হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন সামারি, অর্থাৎ আপনি এতক্ষণ যে অ্যাপ্লিকেশন গুলো করেছেন, যে তথ্যগুলো ফুলফিল করেছেন সেগুলো কিন্তু একটা রেজিস্ট্রেশন ফর্ম আকারে চলে এসেছে। তো আপনি এই দুইটা ডাউনলোড করবেন, ডাউনলোড করার পরে আপনার প্রিন্টার থেকে এগুলাকে একটু প্রিন্ট করে নেবেন এবং আপনি যে অনলাইনে পেমেন্ট করেছেন সেই পেমেন্ট স্লিপটা কীভাবে ডাউনলোড করবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। তার জন্য আপনারা চলে যাবেন ই পাসপোর্ট এখানে যাওয়ার পরে আপনারা কী করবেন, সেই ওয়েবসাইটে চলে যাবেন। যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন পাসপোর্ট ফিজ নামে একটা অপশান আছে, আপনারা এখানে ক্লিক করে দেবেন। পাসপোর্ট ফিজে ক্লিক করার পর এখানে একটু নিচে স্ক্রল করলে দেখতে পাচ্ছেন অফলাইন। তো অফলাইন পেমেন্ট করার পর আপনি যদি ই চালান কপি ডাউনলোড করতে চান তাহলে ক্লিক হিয়ার নামে একটা অপশান আছে, আপনারা এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন কিন্তু এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক চালান ভেরিফাই নামে একটা অপশান আছে। আপনারা কি করবেন, এই নিচের বক্সে আপনারা চালান নাম্বারটা লিখে দেবেন। তো আমি লিখে দিচ্ছি আমার চালান নাম্বারটা। তো আমি আমার চালান নাম্বারটা লিখে দিলাম। লিখে দেওয়ার পরে এই পাশে দেখতে পাচ্ছেন ভেরিফাই নামে একটা অপশান আছে, আপনার এই ভেরিফাইতে ক্লিক করে দেবেন। ভেরিফাইতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন কিন্তু আমার চালান কপিটা চলে এসেছে। তো আপনার ডাউনলোড করার জন্য উপরে 3 ডট মেনু রয়েছে, আপনি এখানে ক্লিক করে দেবেন। করার পরে আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড নামে এক তীর আইকন, এখানে ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু আপনার এই চালান কপিটা ডাউনলোড হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছেন কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। আমি যে ডাউনলোড করেছি সেটা আপনাদের দেখিয়ে দিই। তো ফাইলসে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোডে ক্লিক করার পরে যে চালান কপি আমি ডাউনলোড করেছি এখানে কিন্তু চলে এসেছে। তো আপনারা কিন্তু এটো কম্পিউটার দোকান থেকে আপনারা প্রিন্ট করে নিতে হবে। তো আপনাদের আবেদনটা যদি সম্পূর্ণরূপে শেষ হয়ে যায়, পেমেন্ট সহ সকল কিছু শেষ হয়ে যায়, তাহলে আপনারা একটা ফাইল তৈরি করে নেবেন। তো ফাইলের মধ্যে কি কি রাখতে পারবেন, আপনারা আপনার অ্যাপ্লিকেশন যে ফর্মটা রয়েছে ওটা রাখবেন, তারপরে আপনার অ্যাপ্লিকেশন সামারিটা রাখবেন, তারপরে আপনার পেমেন্ট স্লিপটা রাখবেন, তারপরে আপনার এনআইডি একটা ফটোকপি রাখবেন এবং কি সাথে আপনার এনআইডি অরিজিনাল কপিটাও রাখবেন, ওটা চাইলে যাতে আপনি দিতে পারেন। সেই সাথে আপনি জন্ম সনদ রাখবেন, যেহেতু আপনি জন্ম সনদ দিয়ে অনেকে করে, তার জন্য আপনি জন্ম সনদটাও রেখে দিবেন। তারপরে আপনি যে পেশাটা দিয়েছেন আপনারা ওই পেশার প্রমাণপত্র রাখবেন। আপনি যদি স্টুডেন্ট দিয়ে থাকেন তাহলে স্টুডেন্ট আইডি কার্ড রাখবেন, অথবা আপনার যেহেতু একাডেমিক ট্রান্সক্রিপ্ট রয়েছে অথবা অ্যাডমিট রেজিস্ট্রেশন কার্ড রয়েছে আপনারা এগুলো রেখে দিবেন, যাতে চাওয়ার সাথে সাথেই আপনারা দিতে পারেন।
অথবা আপনি যদি অন্য কোনো পেশা দিয়ে থাকেন তাহলে ওই পেশার আর কি ডকুমেন্টস রেখে দিবেন। এবং সেই সাথে যদি আপনি বিবাহিত হয়ে থাকেন, বিবাহিত দিয়ে থাকেন তাহলে কাবিননামা দিবেন, বিদ্যুৎ বিল, আমি কিন্তু একটা লিস্ট আকারে দেখাচ্ছি, আপনারা এই কাগজপত্রগুলো রেখে দিবেন। রেখে দেওয়ার পরে আপনারা যেই জায়গায় পাসপোর্ট করতে চান, প্রথমে যেই ঠিকানাটা দিয়েছেন ওই ঠিকানা অনুযায়ী আপনারা চলে যাবেন পাসপোর্ট অফিসে। যাওয়ার পরে আপনারা লম্বা সিরিয়ালে দাঁড়িয়ে যাবেন। দেওয়ার পরে আপনারা পরবর্তী ধাপ অনুসরণ করে আপনারা ফিঙ্গার ছবি তুলে আসবেন এবং কি সাথে আপনাকে এরকম একটা রিসিপ্ট দেওয়া হবে, টোকেন দেওয়া হবে এবং কি এই আপনারা এই টোকেন দিয়ে কিন্তু পরবর্তী যেই সময়টা দিয়েছেন ওই পরবর্তী সময়ে কিন্তু আপনি গিয়ে আপনার ফিঙ্গার দিয়ে পাসপোর্টটা নিয়ে আসতে পারবেন। আশা করি আমি বুঝাতে পেরেছি। তো এভরিওয়ান, ভিডিওটি যদি আপনার গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে, আপনার কোনো উপকার এসে থাকে, তাহলে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আমরা হাজির হব এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ওই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।